কক্সবাজার চট্টগ্রামে পাহাড় ধসে ৯ শিশুসহ ১০ জনের প্রাণহানি, ৩ জেলায় বন্যা, ঝুঁকিতে ১২টি। কাল শুরু সেমিতে ওঠার লড়াই, আর্জেন্টিনা মিশর ম্যাচে রেফারির সিদ্ধান্তে বিশ্বজুড়ে বিতর্ক। পুঁজিবাজার কেলেঙ্কারিতে জড়িতদের শাস্তির আশ্বাস প্রধানমন্ত্রীর, স্কুল শিক্ষকদের বেতন বাড়ানোর উদ্যোগ। গণভোটের রায় বাস্তবায়নে ছাড় দেবে না ১১ দল, নিরাপত্তা প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক থাকার তাগিদ। নাজাফ ও কারবালায় খামেনির শোকযাত্রায় জনস্রোত, কাল মাশহাদে দাফন, রাতে ইরানে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের। শুভেচ্ছা, আমন্ত্রণ চ্যানেল 24-এর রাত ১০টার খবরে। শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডের শিরোনামগুলো। পুরো খবরে আপনাদের সাথে আমরা দুজন, আমি মোহাম্মদ ইমতিয়াজ এবং আমি ফারজানা নিশি। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আবারও পাহাড় ধস, ভারী বর্ষণের মধ্যে একটি মহিলা হিফজখানায় পাহাড় ধসে প্রাণ গেছে ৭ শিশু ও ১ শিক্ষিকার। জীবিত উদ্ধার করা হয়েছে ৫ জনকে। এ নিয়ে গত ৩ দিনে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে মারা গেল ১৬ জন। মাটি চাপায় ৮ জনের প্রাণহানির শোক না কাটতে আবারও পাহাড় ধসে মৃত্যু রোহিঙ্গা ক্যাম্পে। এবারের ঘটনাটি ঘটে উখিয়ার কুতুপালং ৫ নম্বর ক্যাম্পের মোসরা এলাকায়। ভারী বর্ষণের মধ্যে বুধবার বেলা ৪:৩০টার দিকে একটি মহিলা হেফজখানার উপর ধসে পড়ে পাহাড়ের মাটি। তখন সেখানে পড়ালেখা করছিল ১৩ ছাত্রী। খবর পেয়ে উদ্ধারে নামে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা। তারা প্রথমে ৫ শিশুর মরদেহ উদ্ধার করে, পরে মেলে আরও ৩ জনের মরদেহ। নিহত প্রত্যেকের বয়স ৯ থেকে ১৫ বছর। স্টুডেন্ট আছে একদিন মারা গিয়ে দেওয়া মহিলা হাফজাহানার মধ্যে জিন মলে আছে, তারা ওয়ান হদগিম পাঠাইতে গিয়ে আর হদগিম পাঠাই জিন আসিল দিয়া হদুন জিয়াতা ১০০০০ আর হদুন দূর মারে দূর হদুন আছে ঠেঙ্গলাই আছে। আজ যাত্রাম বাজে তরান দুজন নানকে দুজন তিনজন তুলি আয় বাসরে তুলি আর তুলি হান গলা যারে। সেখানে একটা ওয়াল ভাঙিয়ে পড়ছে, তলে নিচে শিক্ষক মহিলা ছিল। তো এখানে ১০-১২ জন কি হয়েছে। এ ঘটনার পর সব ক্যাম্পে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারীদের সরিয়ে নেওয়ার কথা বলছে কর্তৃপক্ষ। লোকজনকে বিভিন্ন এলাকা থেকে সরাইছি, কিন্তু এটা একটা আসলে শিক্ষা প্রতিষ্ঠান ছিল, হিফজ মাদ্রাসা। তো আমরা আজকে থেকে সব শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিচ্ছি। এর আগে গত সোম ও মঙ্গলবার রোহিঙ্গা ক্যাম্পে ৮ জন সহ জেলায় পাহাড় ধসে প্রাণ গেছে মোট ১১ জনের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। জলাবদ্ধতার দুঃসহ দুর্ভোগ থেকে মুক্তি মিলছেই না চট্টগ্রামবাসীর। ভারী বর্ষণে বুধবারও ডুবেছে নগরীর অনেক এলাকা। পাহাড় ও ঘর ধসে মারা গেছে ২ শিশু। বৃষ্টি আর পাহাড়ি ঢলে বিপর্যস্ত ৩ পার্বত্য জেলা। আবার অনেক এলাকায় বন্ধ সড়ক যোগাযোগ, বিদ্যুৎ সরবরাহ এবং শিক্ষা প্রতিষ্ঠান। মোজাফফর দৃষ্টি প্রতিবন্ধী, থাকেন চট্টগ্রাম নগরের দক্ষিণ মধ্যম হালি শহরে। টানা বৃষ্টিতে ঘর ডুবে সীমাহীন কষ্ট তার। একই অবস্থা গার্মেন্ট কর্মী শাহিনুরের। ঘরে যখন আমার শুধু বাইরের বউ আছে আর আমরা সবাই লুডো কাটা আটটা আছে আর কি। আজকে 3 দিন তালাই মানে পানি উঠতেছে, পানির জন্য রান্না করতে পারছি না, সব কিছু যাইতে পারতেছি না, খাইতে পারতেছি না। পুরো এলাকায় জলজটে নিদারুণ দুর্ভোগে হাজারো মানুষ, সাথে বিদ্যুৎ না থাকায় বেড়েছে অস্বস্তি। আমাদের এখানে আজকে 3 দিন ধরে পানির সমস্যা, ঘর কারেন্টের সমস্যা, কারেন্ট নাই, পানি নাই, খাওয়া দাওয়া করতে পারি না। নালা পরিষ্কার নেই, নালাতে ঠিকমতো পানি যাচ্ছে না। ভরাট হওয়ার কারণে খালটা এই জঙ্গল হওয়ার কারণে আজকে আমাদের দুর্ভোগ। বুধবারও এমন চিত্র ছিল নগরীর অনেক এলাকায়। আগ্রাবাদ, হালিশহর, শান্তিবাগ, মুরাদপুর, বহদ্দারহাট সহ ডুবেছে বিভিন্ন এলাকা। ব্যাহত হয়েছে নগর জীবন। কষ্টের শেষ ছিল না মানুষের, সেই সাথে ছিল ক্ষোভ। তবে যথারীতি জলাবদ্ধতা নিরসনে আশার বাণী শুনিয়েছে সিডিএ। এই যে সুইচ গেটটা
করার জন্য ওরা বাইপাস করার জন্য এদিকে খালের উপর বাদ দিয়ে দিছে। দুই পাশে ওয়াল দিলে ময়লা ফেলবে না, এখানে সবসময় পরিষ্কার থাকবে। যারা যারা জায়গা দখল করছে তাহলে জিনিসটা বড় হয়ে যাবে, ওয়ালটা হয়ে যাবে, ওর পাশে একটা রাস্তা হয়ে যাবে। সকল লোককে সাথে নিয়ে আমরা এই জলাবদ্ধতা মোকাবেলা করতে চাই। মাস্টার প্ল্যানের কাজ ডিসেম্বরের ভিতরে আমরা শেষ করব। ভারী বর্ষণের মধ্যে দুপুরে নগরীর ১৬ শহর মেয়র গলির একটি ঘরে ধসে পড়ে পাহাড়ের মাটি। এতে এক শিশুর মৃত্যু হয়। এর আগে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে ঘর চাপা পড়ে মারা যায় এক শিশু। বুধবার দেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের নাজুক অবস্থা বান্দরবানে। শহরের আর্মিপাড়া, শেরেবাংলা নগর, বরিশাল পাড়া, ইসলামপুর সহ নিচু এলাকায় পানিবন্দী শতাধিক পরিবার। বেশ কিছু এলাকায় বন্ধ বিদ্যুৎ সরবরাহ। এছাড়া অনেক এলাকায় সড়ক যোগাযোগ বন্ধ। আমরা এখন ঘরবাড়ি হারা, আশ্রয় কেন্দ্র জায়গা পাচ্ছি না ঠিকভাবে। আমাদের খাবার পানির সমস্যা, আমাদের পরিবার নিয়ে আমরা খুবই কষ্টের মাঝে আছি। পানি উঠে আসি গা, পারতে আসি না, কিছু বাইর করছি, কিছু বাইর করতে পারি না, ব্রিজ ভিজে আছে। রাঙ্গামাটির বাঘাইছড়িতে জলাবদ্ধ হয়ে পড়ে বেশ কিছু এলাকা। শহরের কয়েকটি এলাকায় ঘটেছে পাহাড় ধস। বন্ধ জেলার সব প্রাথমিক বিদ্যালয়। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে খাগড়াছড়িতেও বিপর্যস্ত জনজীবন। বেশ কিছু নিচু এলাকা প্লাবিত হয়ে পড়েছে। সাজেক ও লংগদুর সাথে সড়ক যোগাযোগ বন্ধ। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। টানা বর্ষণে কক্সবাজার, বান্দরবান ও হবিগঞ্জের বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে পারে। ঝুঁকিতে রয়েছে আরও 12 জেলা, এমন ইঙ্গিত দিয়েছে পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আর আবহাওয়া অফিস জানিয়েছে যে সুস্পষ্ট লঘুচাপের কারণে ভারী বৃষ্টি হতে পারে আসছে রোববার পর্যন্ত। সক্রিয় মৌসুমি বায়ুর কারণে দেশ জুড়ে টানা বৃষ্টি, কখনো ঝিরিঝিরি, কখনো বা মুষলধারে। এরই মধ্যে পানি বেড়েছে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের নদ নদীতে। বিপদসীমার উপরে বান্দরবনের সাঙ্গু ও মাতারমুহুরীর পানি। টানা বর্ষণে চট্টগ্রাম, ফেনী সহ 15 জেলায় আকস্মিক বন্যার পূর্বাভাস দিয়েছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র। আগামী 3 দিন পর্যন্ত ভারী থেকে অতি ভারী বর্ষণের প্রবণতা অব্যাহত থাকতে পারে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম জেলার পার্বত্য অববাহিকা এবং একই সাথে দেশের উত্তর পূর্বাঞ্চলীয় সিলেট ও ময়মনসিংহ বিভাগের কিছু অঞ্চলে এবং উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগ এবং সংলগ্ন ভারতের কিছু স্থানে। এর ফলে মূলত দক্ষিণ পূর্বাঞ্চলীয় পার্বত্য অববাহিকার বান্দরবান, কক্সবাজার জেলার নিম্নাঞ্চলে আগামী 2 থেকে 3 দিনের বন্যা পরিস্থিতি কিছুটা অবনতি ঘটতে পারে। ভারী বৃষ্টিতে পাহাড় ধসের ঘটনা ঘটেছে কিছু এলাকায়। এখন প্রশ্ন, আর কতদিন চলবে বৃষ্টি? ভারী বৃষ্টিপাত আগামীকাল অব্যাহত থাকতে পারে, আরও 2-1 দিন অব্যাহত থাকতে পারে। তবে ঢাকায় আগামীকাল বৃষ্টিপাতের তীব্রতা তুলনামূলকভাবে কম থাকবে, কিন্তু 11 তারিখ থেকে আবার ঢাকা সহ সারা বাংলাদেশেই বৃষ্টিপাতের তীব্রতা বাড়বে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে ভারতে অতি ভারী বৃষ্টি হয়েছে মেঘালয়ের চেরাপুঞ্জিতে। এর ফলে উজান থেকে নেমে আসা ঢলে 24 ঘন্টায় প্লাবিত হতে পারে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জের বিভিন্ন এলাকা। পরিস্থিতির উন্নতি হতে পারে শনিবার থেকে। ইমতিয়াজ মাহমুদ, চ্যানেল 24, ঢাকা। শেয়ারবাজার কেলেঙ্কারিতে হাজারো বিনিয়োগকারীদের যারা নিঃস্ব করেছে তাদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সংসদে প্রশ্নোত্তর পর্বে একথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। আশ্বাস দেন প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষকদের বেতন পর্যায়ক্রমে বাড়ানো হবে। দিনের কার্যসূচি অনুযায়ী এখন প্রশ্নকাল শুরু হচ্ছে। বুধবার জাতীয় সংসদে বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কথা বলেন সাম্প্রতিক নানা ইস্যুতে। প্রযুক্তি নির্ভর, লাভজনক। প্রধানমন্ত্রী জানান এরই মধ্যে 17 উপজেলায় কৃষক কার্ডের পাইলট প্রকল্পের কাজ শেষ হয়েছে। পর্যায়ক্রমে বাড়ানো হবে এর পরিধি। কৃষকের ডিজিটাল ডাটাবেজ এবং সরকারি সেবা কৃষকের নিকট সরাসরি পৌঁছে দেবার জন্য কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু করতে যাচ্ছে ইনশাল্লাহ সরকার। এর মধ্যে 17টি উপজেলায় পাইলট প্রকল্পের কাজ শেষ করা হয়েছে। এক প্রশ্নের জবাবে সরকার প্রধান বলেন, শেয়ারবাজার কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দুদক কয়েকজনের বিরুদ্ধে তদন্ত করে মামলা করেছে বলেও জানান তিনি। ধারাবাহিকভাবে শেয়ার মার্কেটের পতন ঘটিয়ে হাজার হাজার বিনিয়োগকারীদের নিঃস্ব করার জন্য যারা দায়ী তাদের চিহ্নিত করা সহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে বর্তমান সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। ইতিমধ্যে শেয়ার মার্কেটের কেলেঙ্কারি অভিযোগ দুদক কর্তৃক অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করা হয়েছে,
যার প্রেক্ষিতে কতিপয় ব্যক্তিকে চিহ্নিত করে মালামাল সহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। জানান প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের বেতন পর্যায়ক্রমে বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। আমরা শিক্ষা খাতে বাজেট 5 বছর শেষে 5% নিয়ে যেতে চাই। তারা যাতে সঠিকভাবে তাদের সময় এবং তাদের মেধা শিক্ষার্থীদের পেছনে ব্যয় করতে পারেন, সেই জন্য তাদের সম্মানই বাড়ানো প্রয়োজন বলে আমরাও মনে করি। পর্যায়ক্রমিকভাবে আমরা এই কাজটি ইনশাল্লাহ করব এই দেশে। কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী 9 জুলাই শেষ হবার কথা সংসদের চলতি অধিবেশন। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। দলীয় শত্রু দিয়ে ঘেরা প্রধানমন্ত্রী তারেক রহমান এমন মন্তব্য করে ঢাকার বাইরে তাকে রাত না কাটানোর পরামর্শ দিলেন 11 দলের নেতারা। রাজধানীতে এক সেমিনারে তারা বলেছেন যে অধিকার প্রশ্নে সরকারের সাথে আলাপ হবে, তবে আপোষ নয়। রাজধানীতে জুলাইয়ের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন ও গণহত্যার বিচার ইস্যুতে 11 দলের এই সেমিনার এবং জাতীয় সেমিনারের সম্মানিত সভাপতি, যেখানে গণ অভ্যুত্থানে নিহতদের স্বজনরা তুলে ধরেন তাদের কিছু স্বপ্নভঙ্গের উপাখ্যান। সরকারের প্রতি আহ্বান জানান গণভোটের রায় বাস্তবায়নের। শহীদের রক্তের সাথে বেইমানি করলে, আহত ভাইদের সাথে বেইমানি করলে, দেশের জনগণের সাথে বেইমানি করলে দেশের মানুষ কিন্তু চুপ করে আর বসে থাকবে না। আপনি অনতিবিলম্বে এই গণভোটের রায় বাস্তবায়ন করে জাতির সামনে আপনি মহানায়ক হয়ে থাকেন। সেমিনারে জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারে গড়িমসির অভিযোগ তোলেন 11 দলের শীর্ষ নেতারা। হুঁশিয়ারি দেন গণরায় বাস্তবায়নে বিন্দুমাত্র ছাড় দেবে না 11 দল। সরকারি কর্ম কমিশন পিএসসিতে নিয়োগ হবে একটা সুষ্ঠু প্রক্রিয়ার মধ্য দিয়ে, দুদকে নিয়োগ হবে সুষ্ঠু প্রক্রিয়ার মধ্য দিয়ে, সেগুলো আপনারা মানবেন না, তাহলে আপনারা সংস্কারের কোন অংশটুকুকে মানবেন? ফ্যামিলি কার্ডের গণতন্ত্র আর কৃষি কার্ডের গণতন্ত্র দিয়ে যদি আমাদেরকে আবার সেই ফ্যাসিবাদী শেখ হাসিনার উন্নয়নের গণতন্ত্র বুঝাইতে চান, তাহলে আমাদের আচরণ কিন্তু ফ্যাসিবাদী শেখ হাসিনার চেয়ে আপনার সাথে ভিন্ন কিছু হওয়ার সুযোগ নেই। তারা এই সংসদে দাঁড়িয়ে বলেছিলেন জুলাই চার্টার একটা অন্তহীন প্রতারণার দলিল, আর এই সংসদেই দাঁড়িয়ে তারা আবার প্রমাণ করলেন তারাই জাতির সাথে অন্তহীন প্রতারণা করেছেন। আমাদের আলোচনা চলবে, কথাবার্তা হবে, ন্যায্য কাজে সরকারকে সহযোগিতা করব, কিন্তু জনগণের অধিকারের ব্যাপারে এক চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না। সেমিনারে বিএনপির ভেতরেই তারেক রহমানের শত্রু রয়েছে মন্তব্য করে তাকে সতর্ক করেন এলডিপি চেয়ারম্যান। আপনাকে আমি এটাও পরামর্শ দিয়েছি, ঢাকার বাইরে আপনি রাত্রি যাপন করবেন না, কারণ চারিদিকে আপনি শত্রু দ্বারা পরিবেষ্টিত। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে টাঙ্গাইলে তৃতীয় দিনের মতো পথসভা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। কালিহাতী উপজেলার কলেজ মোড় এলাকায় পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, সীমান্ত হত্যা, লোডশেডিং, চাঁদাবাজি, মাদক বন্ধ না হলে বর্তমান সরকারের পতন অবধারিত। সেই সাথে গুম খুনের ঘটনাগুলোর বিচারে দাবি জানান এনসিপি নেতারা। কালিহাতির পর ভূঁইয়াপুরে হয় জুলাই পদযাত্রা ও সভা। যদি আমার সীমান্তে একটা হত্যা হয়, যদি আমার সীমান্তে পুশিন করে আমার সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলা হয়, আমরা দেখব না কে সরকারে আছে, আমরা দেখব না তাদের অবস্থান আগে কি ছিল, আমরা শুধুমাত্র ওই বাংলাদেশপন্থী সরকারের সাথেই থাকবো যারা জনগণের জন্য থাকবে, রাষ্ট্রের জন্য থাকবে।